আইটির পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ মানে খুবই খারাপ। তো এখন এরকম চলছে, আগামী সময় হঠাৎ করে কি হয়ে যাবে এটা আমরা কেউই জানি না, কারণ ওয়াইটির পরিস্থিতি খুবই খুবই খারাপ যাচ্ছে। দেখো, পুরনো পাপ পিছন ছাড়ে না, এইটা আমি সত্যি ওয়াইটির এখন এই সিচুয়েশানে দেখতে পাচ্ছি। আমার অনেকগুলো অবশ্যই কথা আছে। দেখো, আমি কারোর কাজে কোনো কিছু বিষয় হস্তক্ষেপ করার মতন অত উদ্ধত আমার নেই, অত ক্ষমতাও আমার নেই, বাট হ্যাঁ, যতটুকু যেখানে বলার ততটুকু আমি মনে করি যে বলা ভালো। তো যথারীতি তোমরা জানো, এই দুদিন ধরে নিজের ফ্যামিলির ম্যাটারগুলোকে জনগণের সামনে এনে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক তৈরি করেছে, যেখানে কিনা প্রচণ্ড পরিমাণে হাইলাইট হচ্ছে। তো দেখো, কিছু নামচিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদেরকে সত্যি মানুষ ঘৃণাও যেরকম করেছে। মতলব ক্যা হতা হ্যায় কে, মানে কি বলবো, অপছন্দের মধ্যেও পছন্দ, যেটা হ্যাঁ অপছন্দ করে কিন্তু তারপরেও তাকে দেখে, এরকম একটা ব্যাপার, মানে সেটাও একটা পছন্দের তালিকায়। তো এইরকম একটা ক্যারেক্টার কিন্তু শুয়ের সাথে কন্ট্রাডিকশান, মানে এগুলো কি বলতো, পুরনো বিষয় টেনে আনার কথা না, এটা বাস্তব যে যে জিনিসগুলো ঘটেছে। পুরনো সময় যেভাবে এমএসএলের পিছনে হাত ধুয়ে একটা সময়ও পড়ে গেছিলো, মানে সেই মুহূর্তে অবশ্যই করে সেই সময় ওয়াইটিতে আমার আগমন, আর এমএসএলকে সাপোর্ট করে ওর এগেনস্টে আমার ভিডিও করা, এই চলটাই চলেছে। আমি, দীপ্তিদি, আরও কিছু মানুষ আছে যারা এই জিনিসগুলো পছন্দ করতো না, কিন্তু ওই অপছন্দের মধ্যেও মানে অনেকে পছন্দ করতো, যার জন্য কিন্তু এই কণিকাদের ম্যাটারটাকে কিন্তু মানুষ দৌড়ে শুনতে যেত। এই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এই যে কাজগুলো চালাতো, সেটা কিন্তু শুধু শুধু চালাতে পারতো না যদি না মানুষ আগ্রহ করে সেই জিনিসটা দেখতো। বুঝতে পারছি, মানে মানুষ খুব মজা নিত যে এমএসএলের মানে চরিত্র বিশ্লেষণ হচ্ছে, এমএসএলের গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে, তার ক্যারেক্টার বিশ্লেষণ হয়ে যাচ্ছে, মানে যাচ্ছে তাই একবারে অবস্থা হয়ে গেছিল। তো সেটাকে কিন্তু যতটা রসিয়ে কষিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করতো, ততটাই কিন্তু মানুষ এনজয় করতো বিষয়টা দেখতে, তাই তো? কিন্তু আমাদের অবজেকশন ছিল। আজকে এই যে যারা এসে আমাদের কমেন্ট বক্সে লিখছো, যে দিদিভাইরা লিখছো যে আর যাই করুক কোনো দিনও ক্যারেক্টার এরকম হতে পারে না, একদম তাই, একদম তাই। ঠিক আমরা যাদের যাদের বিষয় ক্যারেক্টারে দাগ লাগিয়েছে, ইনক্লুড মি, আরও লোক আছে, আমরা আর যাই করতে পারি, মানুষকে দুটো গালাগালি দিতে পারি, দুটো বাজে কথা বলতে পারি, কোনো চরিত্রে দোষ নেই, ঠিক আছে? চরিত্রের দোষ থাকলে এত বছর সংসার করতে পারতাম না, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে এমএসএলরাও কিন্তু এই সেম বিষয়ে পড়ে। স্বামী শুধুমাত্র অথর্ব বলেই যে আজকে ওর চরিত্রে অত সহজে দাগ দিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু মানে এই কথাগুলো আজকে না বললেই নয়। আজকে অনেক কিছু থেকে দেখো, জিনিসটা তো আজকে থামছে না, একটা লাইন অবধি চলছে। এবার কি হচ্ছে, সেই একটা বিষয় অবশ্যই করে কেস কামারি সেই চ্যানেলের সাথে, মানে এমএসএলদের সঙ্গে ওর হচ্ছে, সেইখানে দিল্লিতে কেস হচ্ছে, সেখানে একটা অ্যামাউন্ট সার্টেন খরচ হচ্ছে, প্লাস যখন দিল্লিতে কেসের বিষয়টা যখন আসে, তখন কিন্তু ও একটা এরকম কিউআর কোডের মাধ্যমে কিছু অ্যামাউন্ট কালেক্ট করে, যে অ্যামাউন্টটা কালেক্ট করে ও কেস লড়বে করে, এই জিনিসটা ও মানুষকে বোঝায় যে আমার টাকা দরকার। আর জনগণের কাছে এই কারণেই চেয়েছে যে আমি তোমাদেরকে এন্টারটেন করেছি, তো তোমরা আমাকে এই টাকাটা দেবে, আর জনগণ দিয়েছে ওকে, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও আর ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, মানে দেখো এগুলো না বললেই নয় কথাগুলো। আমার ওর সক্ষতার মধ্যে এই বিষয়গুলো মানে আনদেখা আমরা করতে পারি না, এগুলো আমাদের থেকে যাবে, কারণ অতীত কোনো সময় পেছন ছাড়ে না, বুঝতে পারছি? তো অতীতের খাতায় কিন্তু ওগুলো জমা হয়ে থেকে যাবে। ও যতটা করেছে, আমি যতটা করেছি, প্রত্যেকেরই অতীতটা কিন্তু অতীতের খাতায় থেকে যাবে। তো হ্যাঁ, আগামী ভবিষ্যৎটা আমরা সুন্দর করার চেষ্টা করব, প্রেজেন্টটাকে আমরা বেটার করার চেষ্টা করছি যাতে ভবিষ্যৎটা ভালো হয়, তাই তো? কিন্তু আমাদের অতীতটা কিন্তু পেছন ছাড়ে না। তো এই যে জিনিসগুলো, এখান থেকে এই যে ক্রাউড ফান্ডিং যেটাকে বলে, মানে এই যে কিউআর কোডের মাধ্যমে টাকা তুলে সেটা মানে কি বলবো, ও কেসের কাজে লাগিয়েছে।
এবার যখন এই বাথরুম পায়খানায় হাত দিয়েছিল, আমি সেই সময় যখন ওর এগেনস্টে তখন ভিডিও করতাম, আমি কিন্তু বলেছিলাম যে এই যে এমএস ফ্যামিলির সাথে ওর যে বিষয়টা ঠিকঠাক হয়ে গেল, মানে এমএস ফ্যামিলি একটা কেস করেও সেই কেসটাকে উইথড্র করে নিয়ে নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিল। তা আমি কিন্তু বলেছিলাম যে এই যে শুকে মুখ বন্ধ করার জন্য বা আগামী দিনে যাতে আরও কোনো কিছু বারবারেন্তি না করে তার জন্য নিশ্চয়ই হয়তো শুকে টাকা দিয়েছে, যার থেকে ও এই বাথরুম পায়খানা, এই মানে পায়খানা সরি বাথরুম, তারপরে কিচেন, এইগুলো ও করছে। ঠিক আছে, এবার দেখো আজকে যদি আমি ওই সময়টা না প্রশ্ন তুলেছিলাম যে আজকে যদি তুই বলিস, কারণ যে সময় তুই কিউআর কোডের মাধ্যমে টাকা তুলেছিলি সেই সময় তুই বলেছিস একদমই তোর হাত খালি, কারণ অলরেডি 1.5 লক্ষ টাকা তুই একটা ট্রিটমেন্ট করে এসেছিস, তোর একটা নিড ফুলফিল হওয়া খুব দরকার, যার জন্য তুই একটা 1.5 লক্ষ টাকা খরচা করে একটা ট্রিটমেন্ট তুই করে এসেছিস। এবার ওটা হওয়ার পরে তোর একটা যে জমা পয়সা সেটা একদম ফাঁকা হয়ে গেছিলো, যেটা ও আমাদেরকে বলেছে যে একদম নিঃস্ব হয়ে গেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে ও এই টাকাটা তুলেছে, আর এটা ওর কেসের কাজে লাগবে। তারপরই আমরা দেখলাম কেসের মোটামুটি কাজকর্ম হওয়ার পরে যখন এমএস ফ্যামিলির সাথে যখন সব কিছু ঠিকঠাক হলো, তারপরেই কিন্তু এই কিচেন তারপরে বাথরুমেও হাত দিল, সুন্দর করে করলো। এবার দেখো আজকের ডেটে দাঁড়িয়ে এই বাথরুম তারপরে কিচেন এগুলো রেডি করা বা মডিউলারভাবে করে নেওয়ার একটা খরচ আছে, কিন্তু মোটা ভালো খরচ আছে, তো যে খরচটা কিন্তু করেছে। তখন কিন্তু আমি প্রশ্ন তুলেছিলাম যে হ্যাঁ রে, তুই বলি যে তোর একদম হাত ফাঁকা, শুধুমাত্র তুই এই টাকাটা তুলেছিস, তাহলে তুই এইগুলো কি করে করছিস? প্রশ্ন তুলেছিলাম। দেখো আমাদের প্রশ্ন আসে, আমরা প্রশ্ন করি, কারণ যেটা দেখছি কোনো জায়গায় একটু ডাউট হলে এইটা শুধু বলে ও বলে না, যে কোনো ক্ষেত্রে তখন আমরা প্রশ্ন করি। বাচ্চার বাবাকেও কিন্তু প্রশ্ন করতে, এই ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টাতে এই যে আজকে সীমাদির ওপর যে সিন্ডিকেটের যে মানে একটা তকমা লাগানো হচ্ছে, সেখানে পয়সা যে আসেনি তা না, কিন্তু পয়সাটা ও কারোর উপর ইনভেস্টও করেছে, বাট সেটাকে একদমই আনদেখা করে দিয়ে যে পয়সাটা তুলেছে, মানে যার কাছে এসেছে তাকে মেনশন করা হচ্ছে। এইখানটাতে আমার অবজেকশন, আশা করি বোঝাতে পারছি। শুধুমাত্র সীমার কাছে পয়সা এসেছে বলে ও সিন্ডিকেটের আওতায় পড়ে, তাহলে যে সেই পয়সার উপহারগুলোকে উপভোগ করছে, হোয়াট অ্যাবাউট হিম, তার বিষয়ে কি বলার আছে? আমি এটা বলেছি, দোষী যদি আমার হয় পয়সাটা নিয়ে, তা যে গিফটটা নিয়ে ব্যবহার করছে তাও তো দোষ আছে, আছে কি নেই? বুঝতে পারছি। কিন্তু বাচ্চার বাবা কিন্তু সেই দিকে ওয়াকিবল যে তোমাদের এই ইসের মধ্যে যেন আমার প্রচুর বাংলাদেশি ফ্যান আছে, হ্যাঁ তারা সে বলেছে। এবার এটা যারা কিনা এই আইন বিষয়ে মানে একদম যুক্তিযুক্ত তাদের দৃষ্টিভঙ্গি, তো তারা তো পরিষ্কারভাবে বলতে পারবে যে আমি যদি তোমাকে দোষারোপ করি যে তুমি টাকা নিয়েছো, তাহলে যাকে তুমি গিফটগুলো দিয়েছো ওই টাকা দিয়ে, মানে যার নামে এসেছিলো, তাহলে তারও কিন্তু দোষ আছে। এই জিনিসটা আমি বলতে শুনছি না কাউকে। আমার প্রবলেমটা ওখানে, আমার অবজেকশনটা ওখানে। আমার অবজেকশনে কী হবে না হবে সেটা আমি জানি না, কিন্তু আমি জাস্ট একটা লজিক্যালি একটা বিষয় তুললাম। এইবার পড়ে রইল শু। এবার এই জায়গাটায় আমরাও প্রশ্ন তুলেছি যে তুই বাথরুমে হাত দিচ্ছিস, এত সুন্দরভাবে তুই করলি, নিশ্চয়ই ম্যান্ডি তোকে টাকা দিয়েছে। কিন্তু বিশ্বাস করো 20 লক্ষ টাকার মতন একটা বড় অ্যামাউন্ট যে ও তুলেছে, এরকম মানে 20 লাখ টাকা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখনও অবধি যারা রয়েছে, মানে আমরা যারা রয়েছি, আমার মনে হয় না যে এত ইনকাম কেউ করেছে 20 লক্ষ টাকা। আর ক্রাউড ফান্ডিংয়ে 20 লক্ষ টাকা ওঠা তো মানে বিশাল ব্যাপার। কিন্তু এখন অবধি কিন্তু যে মানে অ্যালিগেশনটা দিয়েছে যে 20 লাখ টাকা উঠেছে, তার মতন ফেক পার্সেন্ট আরেকটা নেই। তো সে প্রচুর অনেক কিছু বানাতে পারে, কিন্তু সে কেন এখনও অবধি সেই রকম কোনো কিছু ঠোস যে একটা কি বলে প্রমাণ, সেটা তো আমাদের সামনে প্রেজেন্ট করছে না যে 20 লাখ টাকার এই যে হচ্ছে এটা হিসাব, বুঝতে পারছি। কিন্তু কাল একটা কমিউনিটি পোস্ট দেখলাম অবশ্যই করে, সেটার বিষয়ে কিছু কথা আমার মনে হলো বলি। কমিউনিটি পোস্টটা আমাদের ম্যাডাম দিয়েছেন, যে ওয়াইটিতে সহজে মানুষকে বোকা বানিয়ে বোকা বাক্সের ওপারে রেখে বিদেশ থেকে লাখ লাখ টাকা অনায়াসে রোজগার করার ফন্দি ফিকিরগুলো মোটামুটি অনেক মানুষ বুঝতে পেরে গেছে। ঠিক আছে, তাই নতুন করে ক্রাউড ফান্ডিং করতে বসলে অনেক কিছু তথ্য মানুষকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। চোখের জল ফেলে আমার কেস লড়ার টাকা নেই, আমার বাচ্চা নেবার টাকা নেই, খাট আলমারি কেনার টাকা নেই, এই সব বলে লাখ লাখ টাকা কামানোর টাকাগুলো কোথায় গেল?
আচ্ছা, বাথরুম, রান্নাঘর, নিজের বাড়ির ডেকোরেশন, আইফোন, সোনার গহনা, কিচেন চিমনি, ফ্রিজ, ঘুরতে যাওয়া, এরপর নতুন ফ্ল্যাট অথবা জায়গা কেনা থেকে একটা বাড়ি তৈরি করা। কদিন আগে বাচ্চার মা বড় অ্যামাউন্ট ধার হিসাবে দিতে চেয়েছিল, কিন্তু সব ভুলে যাবেন না, আস্ত হাত পাতা ভিখারি যারা এই কদিন ইউটিউব করে এত টাকা কামিয়ে ফেলেছে বলে মনে করেন আপনারা। ফরিদপুর পুলিশ স্টেশন, হরিদেবপুর পুলিশ স্টেশন এফআইআর খাবার পর মিথ্যা কথা বলে 96,000 টাকার গল্প দিলেও সেখানে 2-4 হাজার খরচা করলেও আমি পিছু ছাড়বো না, দেখা হবে আলিপুর কোর্টে। ম্যাডাম এটা ওকে উল্লেখ করে লিখেছে। হিম্মত থাকলে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট থাকলে সামনে শো করতে হবে, তবেই তোকে সামান্যতম চোখের জলের মূল্য সাধারণ ভিউয়ার্সরা দেবে। হিম্মত থাকলে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এই সময়কার সকলের সামনে তুলে ধর, আদারওয়াইজ একজন শিক্ষকের বাড়ি থেকে এমন জালিয়াতি আমরা মেনে নেব না। শিক্ষক বলতে যেহেতু সুয়ের শ্বশুরমশাই একজন প্রাক্তন স্কুল টিচার। দেখো আমি না একটা জিনিস মানে কি বলবো, আমরা আজকে ওয়াইটি করতে এসে ভুল ভ্রান্তিগুলো এমন করেছি আমরা চিন্তা করিনি যে আমাদের সাথেও কিন্তু কিছু মানুষ জড়িত আছে, তাদের একটা রেপুটেশন, তাদের একটা মান সম্মান আছে, সেইগুলো আমাদের জন্য এইভাবে মাটিতে মিশে যাবে। সত্যি খুব দুঃখজনক, সত্যিই দুঃখজনক। আজকে মাস্টারমশাই একজন শিক্ষক, তিনি নিশ্চয়ই জালিয়াতির শিক্ষা কাউকে দেবেন না, কিন্তু আজকে তার এত বছরের শিক্ষকতার জীবনে আজকে রিটায়ার্ড পারসন, আজকে যদি তার বাড়িতে এখন এই জালিয়াতির বিষয় ওঠে বা কোনো রকম কোনো চুরির বিষয় ওঠে, তাহলে তো খুবই লজ্জাজনক। 20 লাখ টাকা কামিয়ে এত সহজে হজম করতে দেব? কত লোকের পিণ্ডি চটকেছে, যতই সাধু সাজার চেষ্টা করবি না কেন। শিক্ষকের বাড়ি যে কতটা আস্ত ভিখারি বাড়ি, জালিয়াতি বাড়ি, চিটিংবাজের বাড়ি, শয়তানের বাড়ি, আস্ত ক্রিমিনালের বাড়ি, সেটা প্রমাণ করে ছাড়ো। এবার আমার না এইখানে একটুখানি প্রবলেম আছে, এই যে জালিয়াতের বাড়ি, ভিখারির বাড়ি, শিক্ষকের বাড়ি, আস্ত ক্রিমিনালের বাড়ি, এবার এই শয়তানি বলো, চিটিংবাজ বলো, ক্রিমিনাল বলো, বা তোমার এই যে কী বলে এটাকে শয়তান বলো, এগুলো নিশ্চয়ই মাস্টারমশাই না, কারণ উনি বা ওনার স্ত্রী এগুলো নিশ্চয়ই করেননি। হয়তো দেখা হবে, যাই হোক ঠিক আছে, বাকিটা আর বললাম না। এবার এই আমার বক্তব্য হচ্ছে যে আজকে মান সম্মানটা হানি হওয়ার একটা আভাস হয়তো কোথাও না কোথাও কি মানে সুর পেয়ে গেছিলো যে এই ধরনের ব্লান্ডার একটা হতে চলেছে বড়সড়, যার জন্যই কি ও আজকে যে বাড়ি ছাড়ার মতন একটা ডিসিশান। বাট এর আগেও ও বলেছে বালিশ টালিশ তৈরি করেছে, আমরা সবাই দেখেছি। কিন্তু দেখো এই মুহূর্তে না বুঝতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি কি দেখো কারোর ব্যাংকে কতটা টাকা ঢুকছে বা কী স্টেটমেন্ট, এটার বিষয় তো জানি না। আর আরটিআই নাকি করলে পরে, আরটিআই বিষয়টা আমার ঠিক জানা নেই, মানে আমি শুনলাম যে কালকে শুভ বলছিল যে কারোর যদি আমার ব্যাংক ডিটেলস দেখতে হয় তাহলে আরটিআই করুক। মানে আরটিআই আমি দেখলাম একটা কমেন্টে, আরটিআই মিনস হচ্ছে যে আমি হয়তো কোর্টে অ্যাপ্লাই বা আবেদন করলাম যে আমি অমুকের এই সন্দেহ হচ্ছে, তার অ্যাকাউন্ট ডিটেলস জানতে চাওয়ার পারমিশনটা মেবি এটা হচ্ছে আরটিআই, যদি আমি ভুল না হয়ে থাকি। তো এবার আরটিআইয়ের মাধ্যমে তার ব্যাংকের ডিটেলস তুলে নিয়ে আসা হোক বা দেখানো হোক কত অ্যামাউন্ট তার। এবার দেখো এরকম হয় যদি যে অন্য অ্যাকাউন্টে সে টাকা ঢুকিয়েছে, সেটার হদিশ কেউ জানে না, এবার সেটা ভাই খুব চাপের একটা বিষয় হয়ে গেছে। কিন্তু আমার একটাই প্রশ্ন যে অতীত পেছন ছাড়ে না, আর আজকে ওয়াইটি করতে এসে, সামান্য 2 পয়সা ইনকাম করতে এসে, নিজেদের একটা ফেস ভ্যালিউ তৈরি করতে এসে এই রকম ভাবে নিজেদের ফ্যামিলির লোককেই হিউমিলেট হতে হবে, বা নিজেরা এমন এমন ভুল করেছি সেই ভুলগুলোর মাসুল গুনতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে আরেকটা জিনিস যদি আমরা চোখ ঘুরিয়ে দেখি, এই যে ওয়াইটির যে স্বনামধন্যা মেল ক্রিয়েটার তো ছেড়েই দাও, তাকে তো কোনো সম্মান আমার দিতে ইচ্ছাই করে না। তো এই যে তার যে এত বড় একটা বাড়ি হাঁকানো হয়েছে, সেও কিন্তু সামান্য একজন কেরানি। তো এই বিষয়টাতে কি চোখ যাচ্ছে না, নাকি সে অফ ক্যামেরা হাত পেতে টাকা নিয়েছে, অন ক্যামেরা সেটাকে হদিস জানে না বলে হয়তো কেউ তুলছে না। কিন্তু এটাও তো বিচার্য বিষয় যে এত বড় বাড়ি হাঁকালো কী করে একটা সামান্য একটা মানে কেরানির কাজ করা মানুষ, যে কিনা অন্যের দোকানে বসে জাস্ট সারাদিন বসে আর বসে লোকের পিন্ডি চটকায়।
তো এটাও আমার মনে হয় মানে এসে আসা উচিত সামনে। জানি না এটা নিয়ে মানুষ কতটা ওয়াকিবহল। তো দেখা যাক কী হয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।